নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিপদ। সন ১৩০১ সাল, আশ্বিন মাস। রাধারমণ ভট্টাচার্য দুর্গোৎসবের সময় তল্পিবাহক শিবু ঘোষকে লইয়া সোনার গাঁয়ের জমিদার বাড়ুজ্যদের বাড়ি পূজা করিতে যাইতেছিলেন। শিবুর কাঁধে একটা বোচকা, হাতে ভট্টাচার্য মশাইয়ের কেমরিচের ব্যাগ, তাহার থেলো হুঁকা, দা কাটা তামাক, কয়লা, শোলা ও চকমকি পাথর শুদ্ধ থলেটি তার নিজের হাতে ঝুলানো, বগলে সাদা কাপড় বসানো ছাতি। বেলা চড়িয়াছে, সোনারগাঁ পৌঁছিতে বেলা ৪টার কম নয়। ১৭ ক্রোশ পথ। রাস্তাঘাট ভালো নয়। দেশে চালের দাম চড়ার দরুন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আউশ ধান সুবিধা হয় নাই। অতিরিক্ত বন্যার ফলে বহু স্থানে আউশ ফসল নষ্ট হইবার সংবাদ পাওয়া গিয়াছে। চুরি ডাকাতি বাড়িয়াছে। শিবু আজ ২০ বৎসর ভট্টাচার্য মহাশয়ের তল্পি বাহক। যে যে শিষ্যবাড়ি তার সাধারণত যাতায়াত, সেসব বাড়ির প্রত্যেকের সঙ্গে সে পরিচিত। এসব রাস্তায় সে গত ২০ বৎসর ধরিয়া এই সময়ে গিয়া থাকে। পথে কোথায় কি আছে সব জানে। ভট্টাচার্য মহাশয়ের নিষ্ঠা সে জানে। বাহিরে কোথাও গেলে সপাক ভিন্ন তিনি আহার করেন না, যেখানে সেখানে জলগ্রহণ করেন না। সাত্ত্বিক প্রকৃতির ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত তিনি। আজ কয়দিন বৃষ্টি বন্ধ হইয়াছে। রাস্তাঘাট কর্দম শূন্য, নদীর জল কমিয়াছে। বন ঝিঙের ফুল ফুটিয়াছে। ফিঙে ও দোয়েলের গানে বাঁশ বন আমবাগান মুখর। ঝোপের মাথায় বনকলমির নীল ফুল। আরামডাঙ্গার বড় বটগাছটা ওই মাঠের মধ্যে দেখা গিয়াছে। শিবু জানে ওই বটগাছের পাশে একটা পুকুর আছে, জলটা খুব ভালো। ঠাকুরমশাই, বটতলায় রসুই চড়িয়ে দিতে হবে, নইলে পেশাদ পাওয়ার এবেলা অদিষ্টে নেই। চাল সঙ্গে আছে? আনা হয়নি সঙ্গে। কেন আনিসনি রে গাধা উল্লুক? ঠাকুরমশাই, চাল কি ঘরে ছিল যে আনবো? মা ঠাকুরন বললেন চাল বারণ তো শিবু। তোকে বললে? হ্যাঁ ঠাকুরমশাই, মিছে কথা বলবো না। ২.৫ টাকা মনের চাল হয়েছে ৪ টাকা। মানুষের কি আর কিনে খাবার ক্ষমতা আছে? সব হয়েছে দিন আনি দিন খাই। বিষ্ণুপুরের সে চাল কোথায় গেল? মা ঠাকুরনের কাণ্ড। তিনি লুকিয়ে লুকিয়ে ভাত রেধি পাড়ার ছেলে মেয়েদের ডেকে ডেকে সেই পুকুরের ধারে নিয়ে গিয়ে খেতে দিতেন। কতদিন বারণ করে দেখলাম, তা মা ঠাকুরন পরের চোখে জল দেখলে আর থাকতে পারেন না। সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন যে। যাক, তা সেই লক্ষ্মী ঠাকুরনকে বলে কয়ে এক বেলার মতো দুটো চাল আনতে পারলে না, বুড়ো ভূত? বকবেন না ঠাকুরমশাই, চাল আমি জোগাড় করে দেবানি আরামডাঙ্গার বনপাড়া থেকে। কিন্তু ঠাকুরমশাই, একটা কথা ভাবছি। কি কথা রে? বললে ভয় পাবেন না তো? আপনি আবার যে ভীতু। কি বল না। আরামডাঙ্গার বুনো সব বেটা ডাকাত, ঠেঙারে খুনি। আরামডাঙ্গার ওধারে যে সনেকপুরের ৫ করোড় বিল, ওই বিলে যে কত মানুষের মন্ডু আর দেহ পোতা, তার লেখাজোখা নেই। তাতে কি, আমাদের কাছে কি আছে যে নেবে? আমি ভীতু না তুই ভীতু? কর্মফল আর প্রাক্তন, এই দুটো ছাড়িয়ে কোন মানুষটা কবে উঠেছে বলতে পারিস? এইসব কথা তোকে বলা আর বেনবনে মুক্ত ছড়ানো। ভট্টাচার্য মশাইকে বটতলায় বসাইয়া শিবু ঘোষ চাউল আনিতে গেল এবং কিছুক্ষণ পরে ৩ জন জোয়ান লোককে সঙ্গে করিয়া ফিরিল। তাহাদের মধ্যে একজন তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিল। ঠাকুরমশাই, ২ কাঠা চাল এনেলাম, আর ২ কাঠা সোনামুগির ডাল। আপনি রাঁধুন, আমরা প্রসাদ পাব। ঘি, তেল, মশলা, মাছ, আলু, পটল, বেগুন সব আসছে। আমাদের গা থেকে সিধে দিচ্ছি আপনাকে। রাধারমণ ভট্টাচার্য চমকাইয়া উঠিলেন। সর্বনাশ, বলে কি? তিনি শূদ্রজাজি ব্রাহ্মণ নহেন, জীবনে কখনো শূদ্রের দান গ্রহণ করেননি। তাহা হইলে রানী রাসমণির বাড়ি হইতে সেবার দান লইয়া তিনি বড় মানুষ হইতে পারিতেন।
শিবু ঘোষ সব জানে, জানিয়া শুনিয়া ইহাদিগকে জুটাইয়া আনিবার হেতু কি? শিবুর দিকে চাইহা দেখিলেন, শিবু উহাদের পিছনে দাঁড়াইয়া রহিয়াছে। তাহার মুখে এক অদ্ভুত ভাব, চোখে যেন ভয়ের দৃষ্টি। রাধারমণ ভট্টাচার্য বলিলেন, বাপু সকল, আমি তোমাদের সিধে নিতে পারবো না। প্রসাদ পেতে চাও, আমি যা রাঁধবো তাই খেও। এখন এই চাল থেকে শেরখানেক পয়সা নিয়ে আমায় দিয়ে যাও। ওদের পিছনে দাঁড়াইয়া শিবু চোখ টিপিতেছে কেন, ভট্টাচার্য মশাই কিছুই বুঝিতে পারিলেন না। আগের জোয়ান লোকটি এবার বুক ভুলাইয়া এক পা সামনে আসিয়া বলিল, ওসব হবে না ঠাকুর, তোমাকে রাঁধতে হবে, আমাদের সিধে নিতে হবে। আমার নাম শোনা আছে কি? আমার নাম ভৈরব সর্দার। সর্বনাশ! ভট্টাচার্য মহাশয় শিহরিয়া উঠিলেন। ভৈরব ডাকাতের নাম এ অঞ্চলে কে না জানে। সেদিনও হলুদপুকুরের মজুমদারদের বাড়ি চিঠি দিয়া ডাকাতি করিতে গিয়া গ্রামের লোকের সঙ্গে লড়াই করিয়া দুটিকে খুন করিয়া রাখিয়া আসিয়াছে। ভৈরব ডাকাতের নাম করিয়া এদেশে মায়েরা দুষ্টু ছেলেদের ঘুম পাড়ায়। ভৈরব ডাকাত যে কোথায় থাকে তার কোনো নিশ্চয়তা নেই। আজ এ গ্রাম, কাল ও গ্রাম। গ্রামবাসীদের সাধ্য কি যে তাহারা পুলিশে খবর দেয়? কে অকারণে প্রাণ হারাইতে চায়? ভট্টাচার্য মহাশয় নিরীহ ব্রাহ্মণ পণ্ডিত মানুষ, কখনো কোনো গোলমালের মধ্যে থাকেন নাই জীবনে। শুধু শাস্ত্রপাঠ আর পূজার্চনায় দিন কাটাইয়া আসিয়াছেন। এই কি বিপদ তাহার জীবনে আজ অকস্মাৎ আসিয়া উপস্থিত। তিনি কোনো কথা বলিলেন না, চুপ করিয়া শুধু চাহিয়া রহিলেন লোকটার দিকে। বাঘের সামনে হরিণের চোখের মতো সম্মোহিত দৃষ্টি তাঁর চোখে। দস্যু আবার বলিল, বলি কানে কথা গেল না ঠাকুরমশাই? সিধে নিতে হবে তোমাকে, রাঁধতে হবে। ঠিক এই সময় দুজন লোক একটি বৃহৎ কাঠের বার কষে সিধা বহন করিয়া বটতলায় আনিয়া হাজির করিল। একটি রুই মাছ, আলু, পটল, বেগুন, পাকা কলা, সন্দেশ, দই প্রভৃতি বার কষে সাজানো। অগ্রবর্তী লোকটা ট্যাক হইতে 10টি টাকা বাহির করিয়া বার কষে রাখিয়া বলিল, তোমার দক্ষিণে ঠাকুরমশাই, এইসব নিয়ে নাও, নিয়ে রাঁধো, খাও, আমাদের একটু পেশাদ দিলেই চলবে। টাকা 10টা চাদরের মুড়োয় বেঁধে নাও ঠাকুর। ভট্টাচার্য মহাশয় বোকার মতো চাহিয়া রহিলেন মাত্র, কোনো কথা তাহার মুখ দিয়া বাহির হইল না। লোকটা বলিল, কি কথা কইছ না যে? এসব নেবে না? ভট্টাচার্য মহাশয়ের মুখে কোনো কথা নাই। লোকটা এবার রাগিয়া উঠিল, তাহার চোখ রক্তবর্ণ হইয়া উঠিয়াছে, মুখ চোখের ভাব কঠিন ও ভীষণ। বলিল, তবে রে বিটলে বামুন, তুমি ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি? সে হঠাৎ হাঁক দিয়া বলিল, আব্দুল, জব্বর। জমদূতের মতো একজন আগাইয়া বলিল, কি হুকুম সর্দার? এই বামুনকে এক কোপে কেটে বিলের জলে ভাসিয়ে দাও। ধরো এর হাত দুটো, ধর এসে এর পা। এক্ষুনি মুন্ডু ঝটকে দেব দা দিয়ে। ওর বামনগিরি এক্ষুনি ঘুচিয়ে তবে আমার নাম ভৈরব সর্দার। তারপর সে হাঁকিয়া বলিল, কেমন? এইবার শেষ ঠাকুর, শেষবারের মতো জিজ্ঞেস করছি, সিধে নেবে? নিতে রাজি হও। আব্দুল জব্বরও রাজি হলেই ছেড়ে দেবে। কেমন, রাজি? ভট্টাচার্য মহাশয় উহাদের কথা শুনিতে পাইছিলেন না। মাঘ মাসের শুক্লপক্ষের শুভ নবমীতে তাহার জন্ম, রামচন্দ্রের মতো। মাঘ মাসে শীতেপক্ষে নবমং কর্কটে শুভে কৌশল্য জনান্ত্রামং বিষ্ণুতুল্য পরাক্রমং। শেষকালে এই তার শুভ জন্মতিথির পরিণাম। শূদ্র যাজন তিনি করেন না, এই অপরাধে এই দস্যুদের হাতে অপমৃত্যু ছিল তাঁর ললাটলিপি। কত দুর্গা ষষ্ঠীর বোধনে চণ্ডীপাঠের সময় তিনি নিজেই আবৃত্তি করিতেন যজমানের বাড়ি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। যদি করাল বেশিনী নৃমুণ্ড মালিনী কৃপণ হস্তা সেই দেবীর আবির্ভাব তাহার জীবনে আসন্নই হইয়া থাকে, তাহাকে তিনি আবাহন করিয়াই লইবেন। খোকার মুখ মনে পড়িল। সে আসিবার সময় বলিয়াছিল, বাবা, আমার জন্য কি আনবে? কি আনবো তুই বল? বাসতা এনো, অর্থাৎ বাতাসা। কাদম্বিনীকে আর দেখিবেন না, খোকাকে না, শৈল, জবা, মানদাকেও নয়। আব্দুল জব্বর আসিয়া রাধারমণ ভট্টাচার্যের হাত চাপিয়া ধরিল।
আরেকজন কালো জোয়ান মতো লোক তাহার পা দুখানা ধরিল এবং তাহাকে চ্যাংদোলা করিয়া বিলের জলের ধারে লইয়া চলিল। তাহার পর একটা ছোট ঢিবির উপর তাহার গলাটা রাখিল। কে একজন বলিল, গামছা দিয়ে ওর চোখ বেঁধে দাও। ভট্টাচার্য মহাশয়ের গলার পাশে চোর কাটা লাগিয়া কুটকুট করিয়া উঠিল। একবার তিনি ভাবিলেন, চোর কাটার মধ্যে কেন এরা এনে ফেললে? গামছা দিয়া ততক্ষণ তাহারা তাহার চোখ বাঁধিয়া ফেলিয়াছে। অন্ধকার, চারিদিকে অন্ধকার। অন্ধকারের মধ্যে শুধু খোকার মুখ দেখা যাইতেছে। মনে পড়িল ঈশপনিষদের পুঁথিখানার নকল করার কাজ এখনো বাকি। পুঁথিখানা আর শেষ হল না। অন্ধকার, সব অন্ধকার। শেষ হল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিপদ নামক গল্পটি। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।